96-56 জিন্নাহর 14 দফা দাবি প্রধান 4টি দাবি উল্লেখ করো। জিন্নাহর 14 দফা দাবি প্রধান 4টি দাবি ছিল: 1. ভারতীয় যুক্তরাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন, 2. প্রদেশগুলোতে স্বায়ত্তশাসন ব্যবস্থা প্রবর্তন, 3. কেন্দ্রীয় আইনসভায় মুসলিমদের জন্য 1/3 আসন সংরক্ষণ, 4. মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করে। 57. কে কবে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন? উদ্দেশ্য কি ছিল? ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন। এই নীতির প্রধান উদ্দেশ্য ছিল ভারতের বিভিন্ন সম্প্রদায়গুলির মধ্যে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করে ব্রিটিশ বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনকে দুর্বল করা এবং এদেশে ব্রিটিশ শাসনকে নিরাপদ ও দীর্ঘস্থায়ী করা। 58. সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষিত দুটি উল্লেখযোগ্য নীতি উল্লেখ করো। সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতির দ্বারা এক মুসলিম, শিখ, ভারতীয়, খ্রিস্টান, ইউরোপীয় প্রভৃতি সকল সংখ্যালঘু সম্প্রদায়কে পৃথক নির্বাচনের অধিকার দেওয়া হয়। 2. হিন্দু সম্প্রদায়কে বর্ণ হিন্দু, অনগ্রসর হিন্দু এই দুই ভাগে বিভক্ত করে তাদের পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়। 59. কবে কাদের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত? 1932 খ্রিস্টাব্দের 24শে সেপ্টেম্বর কংগ্রেস নেতা মহাত্মা গান্ধী ও তপশিলি নেতা বি.আর. আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। 60. ডক্টর বি.আর. আম্বেদকর কবে কোথায় জন্মগ্রহণ করেন? ডক্টর বি.আর. আম্বেদকর 1891 খ্রিস্টাব্দে মধ্যপ্রদেশের মাহার সম্প্রদায়ে জন্মগ্রহণ করেন। 61. ডক্টর আম্বেদকর কবে কোথায় কোন মন্দিরে প্রবেশের দাবিতে আন্দোলন শুরু করেন? ডক্টর আম্বেদকর 1930 খ্রিস্টাব্দে নাসিকের কলারাম মন্দিরে প্রবেশের দাবিতে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন। 62. কারা কবে মন্দির প্রবেশ সংক্রান্ত বিল পাস করে? মুম্বাইয়ের প্রাদেশিক কংগ্রেস সরকার 1933 খ্রিস্টাব্দে মন্দির প্রবেশ সংক্রান্ত বিল পাস করে। 63. দক্ষিণ ভারতের দলিত শ্রেণী আন্দোলনের সঙ্গে যুক্ত কয়েকজন নেতার নাম লেখো। দক্ষিণ ভারতের দলিত শ্রেণী আন্দোলনের সঙ্গে যুক্ত কয়েকজন নেতা ছিলেন: শ্রী নারায়ণ গুরু, এন কুমারানাসান, টি.কে. মাধবন। 64. কবে কাদের উদ্যোগে ভাইকম সত্যাগ্রহ শুরু হয়? 1924 খ্রিস্টাব্দে 2রা মার্চ কেরালা প্রদেশ কংগ্রেস কমিটি শ্রীবাঙ্কুরে ভাইকম মন্দিরে দলিতদের প্রবেশের দাবিতে ভাইকম সত্যাগ্রহ শুরু করে। 65. বর্ণ হিন্দুদের কোন কোন সংগঠন ভাইকম সত্যাগ্রহকে সমর্থন করে? নায়ার সার্ভিস সোসাইটি, নায়ার সমাজম, কেরালা হিন্দু সমাজ, যোগ সমাজ প্রভৃতি বর্ণ হিন্দু সংগঠন ভাইকম সত্যাগ্রহ আন্দোলনকে সমর্থন করেন। 66. গুরুবায়ুর মন্দিরে প্রবেশ সংক্রান্ত আন্দোলনে কাদের প্রচন্ড মারধর করা হয়? গুরুবায়ুর মন্দিরে প্রবেশ সংক্রান্ত আন্দোলনে পি কৃষ্ণ পিল্লাই ও এ.কে. গোপালনকে প্রচন্ড মারধর করে। 67. কেলাপ্পান কবে কেন অনশন আন্দোলন করেন? কে কেলাপ্পান সকল হিন্দু সম্প্রদায়ের জন্য গুরুবায়ুর মন্দিরের দরজা খুলে দেওয়ার দাবিতে 1932 খ্রিস্টাব্দে 21শে সেপ্টেম্বর অনশন আন্দোলন শুরু করেন। 68. ব্রিটিশ শাসনকালে কোন রাজ্যগুলো দেশীয় রাজ্য নামে পরিচিত ছিল? ব্রিটিশ শাসনকালে ভারতীয় ভৌগোলিক সীমা অবস্থিত 40% ভূখণ্ডে বেশ কিছু রাজ্য ছিল যেখানে প্রত্যক্ষ ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত ছিল না। দেশীয় রাজা বা শাসনকরগণ এসব রাজ্য শাসন করতেন, এগুলো দেশীয় রাজ্য নামে পরিচিত ছিল। 69. ব্রিটিশ আমলে বড় কয়েকটি দেশীয় রাজ্যের নাম লেখো। ব্রিটিশ আমলে বড় দেশীয় রাজ্যগুলির মধ্যে অন্যতম ছিল কাশ্মীর, হায়দ্রাবাদ, বরোদা, মহীশূর প্রভৃতি। 70. কোন কোন দেশীয় রাজ্যের শাসকদের জন্য 21 বার তপধ্বনি করা হতো? হায়দ্রাবাদ, গোয়ালিয়র, কাশ্মীর, মহীশূর, বরোদা প্রভৃতি দেশীয় রাজ্যের শাসকদের জন্য 21 বার তপধ্বনি করা হতো। 71. কোন দুটি নীতি প্রয়োগ করে বহু দেশীয় রাজ্যে ব্রিটিশ সরকার নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে? অধীনতামূলক মিত্রতা নীতি, সত্ত্ববিলোপ নীতি প্রয়োগ করে বহু দেশীয় রাজ্যে ব্রিটিশ সরকার নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। 72. কে কবে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন? বড়লাট লর্ড ওয়েলেসলি 1798 খ্রিস্টাব্দে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন। 73. অধীনতামূলক মিত্রতা নীতি দুটি শর্ত উল্লেখ করো। অধীনতামূলক মিত্রতা নীতির দুটি প্রধান শর্ত ছিল: 1. অধীনতামূলক মিত্রতা চুক্তিতে আবদ্ধ দেশীয় রাজ্যে একদল ব্রিটিশ সৈন্য থাকবে। 2. মিত্রতা চুক্তিতে আবদ্ধ দেশীয় রাজ্যের দরবারে একজন ইংরেজ প্রতিনিধি বা রেস্টুরেন্ট থাকবে। 74. কোন কোন রাজ্যে অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ ঘটে? হায়দ্রাবাদ 1798, সুরাট 1799, তাঞ্জোর 1799, কর্ণাটক 1801, অযোধ্যা 1801 প্রভৃতি দেশীয় রাজ্যগুলোতে অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ ঘটে। 197. 75. ব্রিটিশরা কোন কোন দেশীয় রাজ্যকে যুদ্ধে পরাজিত করে অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণে বাধ্য হন? ব্রিটিশরা মহীশূর 1799, মারাঠা সামন্ত সিন্ধিয়া 1803 খ্রিস্টাব্দে এবং ভোসলে 1803 খ্রিস্টাব্দে, হোলকার 1818 খ্রিস্টাব্দে প্রভৃতি দেশীয় রাজ্যকে যুদ্ধে পরাজিত করে অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণে বাধ্য হন। 76. লর্ড ডালহৌসি কোন কোন উপায়ে সাম্রাজ্যের প্রসার ঘটান?
লর্ড ডালহৌসি প্রধানত তিনটি উপায়ে সাম্রাজ্যের প্রসার ঘটায়, যথা: ১. যুদ্ধের দ্বারা জয়, ২. কুশাসনের অজুহাতে রাজ্য গ্রাস এবং ৩. শর্তবিলোপ নীতি প্রয়োগ। ৭৭. শর্তবিলোপ নীতির দুটি প্রধান শর্ত উল্লেখ করো। শর্তবিলোপ নীতির দুটি প্রধান শর্ত ছিল: ১. কোম্পানির দ্বারা সৃষ্ট দেশীয় রাজ্যে রাজার কোনো পুত্র সন্তান না থাকলে সেই রাজা কোনো উত্তরাধিকারী গ্রহণ করতে পারবেন না। ২. করদ রাজ্যে রাজারা কোম্পানির অনুমতি নিয়ে দত্তক গ্রহণ করতে পারবে। ৭৮. শর্তবিলোপ নীতি প্রয়োগ করে ডালহৌসি সাতারা ১৮৪৮, জয়পুর, সম্বলপুর ১৮৪৯, বাঘাট ও ভগত ১৮৫০, ১৮৫২, করৌলি, ঝাঁসি, নাগপুর ১৮৫৪, তান্দর এবং আরকোট ১৮৫৫ প্রভৃতি রাজ্য দখল করে। ১৯৩২ খ্রিস্টাব্দে দিল্লি চুক্তিতে চেম্বার অব প্রিন্সেসের দুটি দাবি উল্লেখ করে। ১৯৩২ খ্রিস্টাব্দে দিল্লি চুক্তিতে চেম্বার অব প্রিন্সেস দাবি জানায় যে: ১. ভারতে যুক্তরাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করতে হবে। ২. চেম্বার অব প্রিন্সেসের সকল সদস্যের জন্য আইনসভা উচ্চকক্ষে আসন দিতে হবে। ৮০. ১৯১৬ খ্রিস্টাব্দে শিল্প কমিশনের দুটি সুপারিশ উল্লেখ করো। ১৯১৬ খ্রিস্টাব্দে শিল্প কমিশন সুপারিশ করে যে ভারতের শিল্পের অগ্রগতির প্রয়োজন: ১. যানবাহন ও যোগাযোগ ব্যবস্থা উন্নতি ঘটাতে হবে। ২. দেশে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে। ৮১. প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী শিল্পায়নের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করে। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী শিল্পায়নের দুটি প্রধান বৈশিষ্ট্য ছিল: ১. ভারতের শিল্পে পুঁজি বিনিয়োগের ক্ষেত্রে বোম্বাইয়ের পার্সি, গুজরাটি, মারওয়াড়ি প্রভৃতি বণিকরা যতটা অগ্রণী ভূমিকা পালন করেছিল, ততটাই পূর্ব ভারতের ধনী বণিক সম্প্রদায় পারেনি। এই পর্বে ভারতীয় পুঁজিপতিদের পুঁজি বিনিয়োগের কেন্দ্রস্থল হয়ে উঠেছিল। ২. এই পর্বে ভারতীয় পুঁজিপতিদের পুঁজি বিনিয়োগের কেন্দ্রস্থল হয়ে উঠেছিল বোম্বাই। ৮২. ব্রিটিশ আমলে ভারতের কোন কোন অঞ্চলে চা শিল্পের বিকাশ ঘটে? ব্রিটিশ আমলে ভারতের আসাম, বাংলা, কাছাড়, তরাই অঞ্চল, ডুয়ার্স, হিমাচল প্রদেশ, পাঞ্জাবের কাংড়া, দাক্ষিণাত্যে নীলগিরি প্রভৃতি অঞ্চলে চা শিল্পের বিকাশ ঘটে। ৮৩. ব্রিটিশ শাসনকালে ভারতের কয়েকটি ব্রিটিশ শিল্প সংস্থার নাম লেখো। ব্রিটিশ শাসনকালে ভারতে উল্লেখযোগ্য কয়েকটি ব্রিটিশ শিল্প সংস্থার নাম হচ্ছে: অ্যান্ড্রু ইভলস, বার্ডস, মার্টিন ব্রন্স, ডানলপ, শ ওয়ালেস, ডানকান ব্রাদার্স প্রমুখ। ৮৪. ব্রিটিশ শাসনকালে ভারতের কয়েকজন উল্লেখযোগ্য ভারতীয় শিল্পপতির নাম লেখো। ব্রিটিশ শাসনকালে ভারতের কয়েকজন উল্লেখযোগ্য ভারতীয় শিল্পপতি ছিলেন: জামশেদজি টাটা, ওয়াল্টার ধীরাচাঁদ, পুরুষোত্তম দাস ঠাকুরদাস, আম্বালাল সারাভাই, স্বরূপচাঁদ হুকুমচাঁদ, বিড়লা, ডালমিয়া, সিংহানিয়া প্রমুখ। ৮৫. প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে মুদ্রা সংকট দূরীকরণে সরকার কর্তৃক গৃহীত দুটি পদক্ষেপ উল্লেখ করো। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে মুদ্রা সংকট দূরীকরণে সরকার কর্তৃক গৃহীত দুটি প্রধান পদক্ষেপ ছিল: ১. ভারত থেকে রূপোর মুদ্রা ও রূপোর রপ্তানি নিষিদ্ধ করা হয়। ২. রূপোর মুদ্রা গলিয়ে বিক্রি করা বেআইনি বলে ঘোষণা করা হয়। ৮৬. ব্যাবিংটন স্মিথ কমিটি দুটি সুপারিশ উল্লেখ করো। ব্যাবিংটন স্মিথ কমিটি সুপারিশ করে যে: ১ টাকাকে স্টার্লিংয়ের সঙ্গে যুক্ত না করে সরাসরি সোনার সঙ্গে যুক্ত করা হয়। ২. সোনার আমদানি ও রপ্তানির উপর সরকারি নিয়ন্ত্রণ প্রত্যাহার করা হোক। ৮৭. কবে কাদের নেতৃত্বে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন চলে? ১৯২৮ খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল প্রমুখ নেতৃত্বে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন চলে। ৮৮. বারদৌলি সত্যাগ্রহে যোগদানকারী কয়েকজন মহিলার নাম লেখো। বারদৌলি সত্যাগ্রহে যোগদানকারী কয়েকজন মহিলা ছিলেন: মিঠুবেন প্যাটেল, ভক্তিবাই, মণিবেন প্যাটেল, শ্রদ্ধা মেহতা প্রমুখ। ৮৯. বারদৌলি আন্দোলনের দুটি ফল ছিল: ১. রাজস্ব আদায় বৃদ্ধিজনিত আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার একটি তদন্ত কমিশন গঠন করেন। ২. তদন্ত কমিশন বারদৌলিতে ৩০% পরিবর্তে ৬.০৩% রাজস্ব বৃদ্ধি অনুমোদন করে। ৯০. কবে কোথায় ৫০শে মন্বন্তর সংঘটিত হয়? ১৯৪৩ খ্রিস্টাব্দে ১৩৫০ বঙ্গাব্দে বাংলা প্রদেশে ৫০শে মন্বন্তর সংঘটিত। ৯১. ৫০শে মন্বন্তরের জন্য মধুশ্রী মুখার্জি তার কোন গ্রন্থে কাকে সর্বাধিক দায়ী করেছেন? ৫০শে মন্বন্তরের জন্য মধুশ্রী মুখার্জি তার চার্চিল সিক্রেট ওয়ার গ্রন্থে ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলকে সর্বাধিক দায়ী করেছেন। পৃষ্ঠা ১৯৮, ৯২। ৫০শে মন্বন্তরের দুটি কারণ উল্লেখ করো। ৫০শে মন্বন্তরের দুটি কারণ ছিল: ১. প্রাকৃতিক দুর্যোগের ফলে ১৯৪২ খ্রিস্টাব্দে মাঠের ফসল নষ্ট হয়ে যাওয়া। ২. খাদ্য সংকটের সময় বার্মা সহ বাইরের বিভিন্ন স্থান থেকে বাংলার খাদ্য আমদানিতে বাধা। ৯৩. ৫০শে মন্বন্তরের দুটি ফলাফল উল্লেখ করো। ৫০শে মন্বন্তরের দুটি গুরুত্বপূর্ণ ফল ছিল: ১. এই মন্বন্তরে ৪০ লক্ষ থেকে ৭০ লক্ষ মানুষ অনাহারে মারা যায়। ২. বাংলার বহু পারিবারিক জীবনে ভাঙন ধরে। ৯৪. ৫০শে মন্বন্তরের পর সরকার কি কমিশন গঠন করে? কবে রিপোর্ট জমা পড়ে? ৫০শে মন্বন্তরের পর সরকার দুর্ভিক্ষ অনুসন্ধান কমিশন গঠন করে
1945 খ্রিস্টাব্দে কমিশনের রিপোর্ট জমা পড়ে।